আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স সেকেন্ড পেপারের ফাইনাল রিভিশন প্লাস সাজেশনস এর ক্লাসে। আজকে আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে তোমরা ফাইনালি আসলে সেকেন্ড পেপারের জন্য সিকিউগুলো যে পড়বা, কোন কোন চ্যাপ্টারে কী কী জিনিসগুলো অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে, বা কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন বোর্ড পড়বা। কারণ যেহেতু তোমার যদিও তোমার একদিন গ্যাপ আছে, তারপরেও তোমাদের চেষ্টা করতে হবে কিন্তু সময়ের মধ্যে শেষ করতে, না হলে দেখা যাবে তুমি এক চ্যাপ্টারে সারাদিন দিয়ে ফেলছো, পরে দেখা যাবে অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি ওভাবে করে শেষ করা টাইম পাচ্ছ না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে মাস্ট কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে যে আসলে একটা চ্যাপ্টার থেকে যেই টাইপগুলো কাভার করা আগে প্রয়োজন সেই টাইপগুলো কাভার করে তারপরে তুমি এক্সট্রা প্র্যাকটিস করো। তো আমি টাইপ করে বলে দিচ্ছি, কারণ যেহেতু একটা চ্যাপ্টারের সিকিউয়ে 60-70টা করে তুমি দেখবা যে সিকিউ আসলে টেস্ট পেপারে আছে, এতগুলো করা সম্ভব না। কিন্তু কোন কোন একটা চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেকটা টাইপ থেকে মানে 5টা-6টা যেগুলো করতেই হবে সেগুলোকে আমি দাগাই দিচ্ছি, এবং সব মিলে দেখা যাবে একটা চ্যাপ্টার তুমি 10-12-15টার মধ্যে একটা চ্যাপ্টার তোমার কম্প্যাক্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমরা করবো এবং তোমাকে বলে দেবো কি টাইপ তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ বা কোন কোন টাইপ তুমি পড়বা। তো আমরা এখানে আলোচনা করবো। আজকে আমরা এখানে আমাদের এই সেকেন্ড সাজেশনের মধ্যে থাকবে কোন কোন চ্যাপ্টার সেটা বলে দিচ্ছি। আজকের এই পার্টে থাকবে হচ্ছে আমাদের 9 থাকবে, 9-এর পরে হচ্ছে আমাদের 8 থাকবে, 8-এর পরে 7ও থাকবে, এবং হচ্ছে 9, 8, 7 এবং 2, এই 4টা চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। 9, 8, 7-এর পরে 9, 8, 7-এর পরে 9, 8, 7, 2-এর পরে যদি তোমাদের প্রয়োজন হয় বাকি 1, 2, 3 যে চ্যাপ্টারটা আছে সেটা 1, 2, 3 না 1, 3 এবং 10 সেটাও আমি দিয়ে দিব। যদি তোমরা চাও সেটা কমেন্টে জানিও। এটা দেখার পরে যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া এটা তো হেল্পফুল হচ্ছে, যে কোন কোন জিনিস পড়তে হবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কমেন্টে সবাই জানাও কারা কারা চাও, তাহলে আমি এটাও জাস্ট পরের পার্টে দিয়েছি। এটা হচ্ছে সাজেশন বা রিভিউ, ফাইনাল রিভিশনের পার্ট 1। পার্ট 2 তোমাকে আমি দিয়ে দিব বাকি চ্যাপ্টারগুলো। তো চলো আমি সরাসরি কথা না বলে প্রথমেই আমরা দেখব 9 নাম্বার চ্যাপ্টার। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাই অবশ্যই নবম অধ্যায় আর কি, হ্যাঁ নবম চ্যাপ্টার, নবম চ্যাপ্টার। তো অবশ্যই তোমরা চেষ্টা করো এই নবম চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে, কারণ এইখান থেকে কিন্তু খুব সহজে অ্যান্সার করা যায়, এখান থেকে চাইলেই খুব সহজে অ্যান্সার করা যায়। খুব ছোট একটা চ্যাপ্টার। তো টাইপ আছে, মেইনলি টাইপ আছে আসলে 2টা, কিন্তু ওভারঅল যদি পুরোটা চিন্তা করো 3টা টাইপ আছে। পরমাণুর মডেল, আমি যদি স্টার দিয়ে দিই তোমাকে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। পরমাণুর মডেল, তারপর হচ্ছে ভর ত্রুটি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। 1, 2, 3 3টা আমি স্টার দিয়ে দিলাম যে এইভাবে আসলে চ্যাপ্টারটার টাইপের ইম্পর্টেন্স আমি বলে দিলাম। পরমাণু মডেল, ভর ত্রুটি, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেল থেকে কি কি পড়তে হবে, কোন কোন সূত্র পড়তে হবে, বা সিকিউ কিভাবে আসবে, কোন কোন বোর্ড তুমি দেখতে পারো, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে চলো টাইপ 1। এই 3টার থেকে যে কোনো একটা টাইপ পরীক্ষা আসবেই, একটা যদি পরীক্ষা আসবে এবং এই একটা তোমাকে অ্যান্সার করতে পারতেই হবে, অবশ্যই পারতে হবে। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে এই পরমাণু মডেলের প্রথম এই টাইপ থেকে দেখো কি প্রশ্ন আসে। গ নাম্বার সাধারণত এই কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের শক্তি, কক্ষপথের বেগ। কক্ষপথের বেগ বা শক্তি ব্যাসার্ধ মানে কি? মানে এই যে আমরা বলতাম যে নিউক্লিয়াসের চারপাশে এরকম সুনির্দিষ্ট শক্তির কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রন ঘুরতেছে, এই কক্ষপথের ব্যাসার্ধ কত, বা এই কক্ষপথের শক্তি কত, বেগ কত, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, বা তরঙ্গ দৈর্ঘ্য কত, এরকম জিজ্ঞেস করে। এগুলো আমাদের গতে আসে আমাদের। হ্যাঁ, কিন্তু গ নম্বরের জন্য কি কি পড়তে হবে খেয়াল করতে পারছো। দেখো কক্ষপথের ব্যাসার্ধ, এই সূত্রটা একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবা। কক্ষপথের শক্তি, তারপর হচ্ছে কি বেগের সূত্র আছে, কোন কক্ষপথে ইলেকট্রনের বেগ কত। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই সূত্র R=R0, a⁴ কত ছিল আমাদের 1/3 এরকম। তো এই যে সূত্রগুলো এখান থেকে সুন্দর মতো দেখে ফেললেই কিন্তু তোমার হয়ে যাবে। মানে এগুলো থেকে পরীক্ষায় গ নাম্বার আসবে। বা তরঙ্গ দৈর্ঘ্যের সময় আমরা জানি E=CH/λ। তো এই সূত্রগুলো তোমার গ নাম্বারের জন্য প্রয়োজন। সহজ কথা, শেষ। ঘ নম্বরে কি প্রশ্ন আসবে, এই টাইপ থেকে যদি প্রশ্ন আসে তোমাকে বলবে যে একটা ইলেকট্রন, কেমিস্ট্রির প্রশ্ন বেসিক্যালি তোমাকে বলবে একটা ইলেকট্রন এই 4 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষপথে আসলো, তাহলে এই বিকিরণটি দৃশ্যমান হবে কিনা, তাহলে ফোটন দ্বারা বা দৃশ্যমান হবে কিনা, বা এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এরকম কেমিস্ট্রি যেটা পড়ছিলাম। আর একটা প্রশ্ন বলতে পারে যে এই ইলেকট্রনটাকে ফোটন দ্বারা আঘাত করলাম, মনে করি এখানে একটা ইলেকট্রন আছে, ওকে একটা বাইরে থেকে ফোটন এসে তাকে আঘাত করলো, হ্যাঁ তাকে শক্তি দিল, তাহলে এই ইলেকট্রনটার কি ঘটবে? ইলেকট্রনটা কি 2 নম্বর কক্ষপথে যাবে, নাকি 3 নম্বরে যাবে, নাকি যাবে না? এই প্রশ্নটা। তাহলে এখানে 2টা জিনিস পড়লেই শেষ। ঘ এর জন্য 2টা অঙ্ক, আর গ এর জন্য এই সূত্রগুলোর অঙ্ক। তো আমি তোমাকে প্রশ্নগুলোও দিয়ে দিয়েছি, তুমি প্র্যাকটিস করে রাখবা। খেয়াল করো, এই যে পরীক্ষা এভাবে আসবে। গতে আসলে এটা গ নম্বরের জন্য প্রশ্ন, যদি গ নম্বরের পরীক্ষা আসে গ নম্বরে এইভাবে প্রশ্নগুলো আসবে। 3 নম্বরে ব্যাসার্ধ কত, 2 নম্বরে শক্তি কত, এভাবে পরীক্ষা আসবে। যা যা গ নম্বর লেখা আছে এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যায়। প্রথম উত্তর ইলেকট্রন কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগও আসতে পারে, কারণ কৌণিক ভরবেগের সূত্র শিখছিল কিরকম, L= কি যে mvr লিখতে পারি, অথবা আমরা এরকম লিখতে পারি nh/2π, তাই না? এই কৌণিক ভরবেগের জিনিসগুলো পরীক্ষা আমাদের আসতে পারে। তো এরকম। আর ঘতে তো বললাম আমি কি জিনিস আসবে, ঘতে তো একদম ক্লিয়ার করে বলে দিছি
ঘতে বলে দিচ্ছি ওই যে ফোটো কি বলছে, উদ্দীপকের মতে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা। এখানে কি বলছিল, একটা হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আসে, তো 4 নম্বর থেকে 3 নম্বরে আসছে, তাহলে শক্তি যে বিকিরণ করবে সেই বিকিরিত শক্তিটা দেখা যাবে কিনা, মানে দৃশ্যমান হবে কিনা। তাহলে ল্যাম্বডা বের করবো, দৃশ্যমান হবে কিনা। দেখো এভাবে বলতে পারে পরীক্ষা, এভাবে বলতে পারে, একই কথা। আর একটা প্রশ্নের কথা বলছিলাম যে ফোটন দিয়ে আঘাত করলে কি ঘটবে, দেখো ফোটন দিয়ে আঘাত করলে কি ঘটবে লেখা আছে, তো এখান থেকে শক্তি বের করতে হবে। তো এই হচ্ছে প্রশ্নগুলো, এগুলো প্রশ্ন তুমি একটু করবা আর কি, এই জন্য তুমি এখানে আমি প্রশ্নগুলো বোর্ডগুলো বলে দিলাম না, এই দুইটা প্রশ্ন দেখবা, এখান থেকে তুমি একটু জাস্ট এইটার খালি বোর্ডটা লিখে নেই, বাকি সবগুলো বোর্ড লিখছি, এটা বোর্ডগুলো লিখতে মনে নেই, কিন্তু তুমি জাস্ট এই প্রশ্নগুলো পড়লে হয়ে যাচ্ছে। দেখবা এরকম দুইটা সৃজনশীল দেখবা বেসিক্যালি, দৃশ্যমান হবে কিনা আর আঘাতের পরে কি ঘটবে, আর গত বলেই দিলাম। তো জাস্ট এইটুকু করলে তোমার প্রথম টাইপটা ডান। টাইপ 1 প্রথম টাইপ থেকে খুব সহজে তুমি এখান থেকে একটা সিকিউ পেয়ে যাবে যদি আসে। হ্যাঁ, ওকে। এবার আমি টাইপ 2টা বলি যে ভর ত্রুটি থেকে আমাদের পরীক্ষায় কি আসতে পারে, কিভাবে আমরা কি পড়বো। ভর ত্রুটি থেকে আমাদের কি বলবে, ভর ত্রুটি অঙ্ক দুই রকম হতে পারে, একটা পরীক্ষায় আসতে বলে কি একটা পরমাণু দিয়ে বলবে কি ভর ত্রুটি নির্ণয় করো, অথবা একটা বিক্রিয়া দিয়ে বলবে একটা ভর ত্রুটি নির্ণয় করো। তো পরমাণু দিয়ে যদি বলে ভর ত্রুটি নির্ণয় করো, নির্ণয় করবো ভর ত্রুটির সূত্র জানি আমরা, ভর ত্রুটির সূত্র কি এই লিখতাম আমরা, মনে আছে যে ডেল এম সমান সমান লিখতাম এভাবে যে জেড ইন্টু এমপি প্লাস কি লিখতাম আমরা যে এন এম এন, তারপর কি লিখতাম যে মাইনাস কি লিখতাম আমরা যে এম নিউক্লিয়াস, তাই না, এই জিনিস এই শুধু লিখতাম আমরা। তো এভাবে বের করতাম যদি পরমাণু দিয়ে ভর ত্রুটি বের করতে বলতো। তো গ নম্বরে ভর ত্রুটি নির্ণয় বা বন্ধন শক্তি বের করতে বলে, তো বন্ধন শক্তির সময় আমরা কি লিখি, বন্ধন শক্তির সময় লিখতাম আমরা এরকম যে ডেল ই সমান সমান কি লিখতাম আমরা যে ডেল এম, হ্যাঁ ডেল এম ইন্টু সি স্কোয়ার। ডেল ই না লিখে আমরা সময় বি দিয়ে লিখতাম যে বন্ধন শক্তি বি সমান সমান ডেল এম সি স্কোয়ার, এরকম আমরা অনেক সময় লিখতাম আর কি। এছাড়া বন্ধন শক্তির সূত্রটা আর ছিল নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ই বাই এ, বা আমরা বি লিখলে কি লিখতাম আমরা বি বাই এ, তাই না, এই হচ্ছে আমাদের সূত্রগুলো ছিল। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আর এটা কি শুধু বন্ধন শক্তি, দেখো বন্ধন শক্তি আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এটা লিখতাম আমরা এরকম বি বাই এ, তাই না। তো এইগুলো দিয়ে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসবে, কিভাবে দেখাইতেছি। ঘ নম্বরে কি বলবে সেটা খেয়াল করো, কোন মৌল থেকে নিউক্লিয়ন বের করা সহজ হবে। তুমি কি করবা, দেখবা যার বন্ধন শক্তি কম তার নিউক্লিয়ন বের করা সহজ, মনে রাখো। আর উদ্দীপকের বিক্রিয়াতে কত শক্তি নির্গত হবে, হ্যাঁ কতটুকু শক্তি নির্গত হবে, তাহলে এই বিক্রিয়া দেওয়া থাকবে, যে বলছিলাম না বিক্রিয়ার ভর ত্রুটি হইতে পারে, তাহলে এই সেই বিক্রিয়ার ভর ত্রুটির কথা বলছিলাম আমি বেসিক্যালি, যে এই সেই বিক্রিয়া, তো বিক্রিয়া থেকে কতটুকু শক্তি নির্গত হবে এই জিনিস পরীক্ষা আসতে পারে। আর বিক্রিয়া হতে উৎপন্ন শক্তি কণাকে ভাঙতে পারবে কিনা, এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন শিখে ফেলি, শেষ। পরীক্ষা এভাবে ডিরেক্ট আসে। আর এর জন্য কোন কোন সিকিউ পড়বো তাহলে, তাইলে আমার কভার হবে। দেখো এটা পড়তে পারো ঢাকা 23-এর এই প্রশ্নটা, এখানে কোনটা কোনটা আছে, এখানে আছে হচ্ছে ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করতে, মানে বিক্রিয়ার যে ভর ত্রুটিটা, বিক্রিয়ার ভর ত্রুটিটা এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে যে বিক্রিয়ার ভর ত্রুটি নির্ণয় করে, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, খেয়াল করো এই হচ্ছে একটা বিক্রিয়া, এই একটা বিক্রিয়া দেওয়া আছে তোমার এখানে, খেয়াল করো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই হচ্ছে ধরো এই হচ্ছে একটা বিক্রিয়া, তোমাকে বলেই দিছে এই বিক্রিয়ার ভর ত্রুটি নির্ণয় করো। তো নির্ণয় করবা যে বিক্রিয়ার পূর্বে মোট ভর, বিক্রিয়ার পরে মোট ভর, পরে বিয়োগ করে দিবা। এই প্রশ্ন দেখলে অ্যান্সার দেখলে পারবা। আর একটা প্রশ্ন দেখো কি লেখা, যে বলছে যে বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি আলফাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা। এই যে বলছিলাম এই দুইটা প্রশ্নে পাওয়া গেল, এটা একটা সুন্দর উদাহরণ। এই দুইটা শক্তি কত নির্গত হবে, আবার হচ্ছে ভাঙতে পারবে কিনা। ভাঙতে পারবে কিনা বুঝবা কিভাবে, তুমি করবা কি যে বিক্রিয়ার ভর ত্রুটি বের করার পরে বিক্রিয়ার নির্গত শক্তি বের করবা এখানে। তো বিক্রিয়ার নির্গত শক্তি বের করবা যে হচ্ছে ডেল এম ইন্টু সি স্কোয়ার, নির্গত শক্তি দেখতে হবে ওটাকে ভাঙতে কত শক্তি লাগে। ওখানে লেখা আছে যে এখানে আমাদের কি কণা ছিল, যে একটা ছিল কি আলফা কণাকে আঘাত করা হলো, হ্যাঁ দিয়ে একটি আলফা কণাকে আঘাত করতে, এই কণাকে আলফা কণাকে ভাঙতে পারবে কিনা তোমাকে দেখতে হবে। আলফা কণাকে ভাঙতে পারবে কিনা বোঝার জন্য তুমি আগে বিক্রিয়ার শক্তি বের করবা, নির্গত শক্তি বের করবা, নির্গত শক্তি কত, আর তোমার দরকার আলফা কণাকে ভাঙতে কত শক্তি লাগে, আলফা কণা ভাঙতে কত শক্তি লাগে, শেষ। এই দুইটা জিনিস বের করতে হবে, আলফা কণা ভাঙতে কত শক্তি লাগে। যদি এটা বের করতে পারো তাহলে যে বুঝবা যে হ্যাঁ ভাঙা যাবে কি যাবে না। মনে করো শক্তি নির্গত হয়েছে 500 জুল, কথার কথা, আর আলফা কণাকে ভাঙতে লাগে 600 জুল, তাহলে ভাঙতে পারবে না, সম্পূর্ণ ভাঙতে পারবে না। তাহলে তুমি কিভাবে ভাঙতে কত শক্তি লাগে বের করবা কেমনে সেটা আবার একটা কণার, তখন তুমি এইটার আবার বন্ধন শক্তি বের করো, সহজ কথা। তুমি করবা কি এইটার বন্ধন শক্তি বের করবা, আর নির্গত শক্তি মানে কি, এটা কিন্তু বন্ধন শক্তি ছিল বেসিক্যালি, এটা বিক্রিয়া থেকে যেটা হয়েছে এই জন্য নাম দিছি আমরা নির্গত শক্তি আর কি। হ্যাঁ বিক্রিয়া থেকে যে বের করছে জন্য বন্ধন শক্তি জায়গায় নাম দিছি নির্গত শক্তি আর কি। এখানে এই কণাটার, হ্যাঁ এই কণার এটা কি বিক্রিয়া, এটা ছিল কি বিক্রিয়ার, হ্যাঁ
ওই যে বিক্রিয়া ছিল ওই বিক্রিয়ার বন্ধন শক্তি বের করছো। আর এবার 2 নম্বর স্টেপে, 1 নম্বর স্টেপের 2 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপে ইউজ ওই আলফা কণার বন্ধন শক্তি বের করবার, ওই যে ডেল এম সি স্কয়ার সূত্র তো সেটাই আর কি। হ্যাঁ, এইটা এবার তুমি দেখবা এই বন্ধন শক্তির চেয়ে নির্গত শক্তির পরিমাণ বেশি কিনা, জাস্ট এতটুকুই। ভাঙাভাঙির অঙ্ক যদি তুমি ঢাকা বোর্ড 23-এরটা সুন্দর উদাহরণ এটা করতে পারো, অথবা তুমি এই চট্টগ্রাম 23-এর অঙ্কটা করতে পারো, কারণ দেখো লেখা আছে যে উদ্দীপকের বিক্রিয়া হতে নির্গত 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটা এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট এই শক্তিটা মানে এর থেকে বেশি হবে কিনা। তার মানে আবারও সেম প্রশ্ন, এটা বিক্রিয়া লেখা আছে, বিক্রিয়াটা সরাসরি দেওয়া নাই কিন্তু মুখে বলে দিছে নিউট্রন ও ইউরেনিয়ামের সংঘর্ষ। এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা যে নিউট্রনকে ইউরেনিয়াম দিয়ে আঘাত করলে কি হয়, এই ইউরেনিয়ামকে তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম। হ্যাঁ, ইউরেনিয়াম তোমার কাছে আসতে মনে করো সাপোজ, এটাকে নিউট্রন দিয়ে আঘাত করলে কি হবে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে, দেওয়া নাও থাকতে পারে, যদিও এখানে লিখে দিছে যে এটা দিলে কি হয়। দেখো এই যে ওরা বলে দিছে যে বেরিয়াম, ক্রিপ্টন, হ্যাঁ এগুলো হয়, কিন্তু কোনটা কত পরিমাণ হয় সেটা লেখা নাই, এই জন্য বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে। তুমি এই বিক্রিয়াটা মুখস্থ রাখবে আর কি। হ্যাঁ, বই দেখবা সুন্দর করে লেখা আছে, মুখস্থ রাখবে। এখান থেকে বেরিয়াম তৈরি হয়, ক্রিপ্টন তৈরি হয়, 3টা নিউট্রন তৈরি হয়, পাশাপাশি শক্তি হয়। তো সেই শক্তির মান 200-এর বেশি হবে কিনা, তারপর নির্গত শক্তি বের করতে বলছে, তাহলে বিক্রিয়ার বন্ধন শক্তি বের করবা। ফার্স্টে বিক্রিয়ার ভরটুটি, তারপরে বিক্রিয়ার ডেল এম সি স্কয়ার, শেষ চলে আসবে 200-এর বেশি নাকি কম, এবং সেটা মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে হবে। এগুলো সব ওয়ান শট ক্লাসে কিন্তু এই সব জিনিস প্রত্যেকটা ধরে ধরে শিখাইছি। তো আশা করি কোনো সমস্যা নাই, যদি সমস্যা আছে তারা ইউটিউব থেকে দেখে ফেলো অথবা ওয়ান শট ব্যাচ থেকে দেখে ফেলো। ওকে, এই হচ্ছে জিনিস গেল। 2টা প্রশ্ন করতে বলছি কি কি, একটা ঢাকা 23 এবং একটা কি চট্টগ্রাম 23, এবং তারপর একটা কি বরিশাল 22। দেখো বরিশাল 22 সেম, বরিশাল 22 আমরা কি রাখছি এতক্ষণ তোমাকে কি দেখাইছি, এটা ছিল বিক্রিয়া, দেখছো বিক্রিয়া, তাহলে মানে তোমাকে বিক্রিয়ার ভর ত্রুটি এইটার কাহিনী তোমার খতম এখান থেকে। হ্যাঁ, বিক্রিয়ার ভর ত্রুটি আর কি, ঠিক আছে, বিক্রিয়ার ভর ত্রুটি, বিক্রিয়ার ভর ত্রুটি এটা তোমাকে খতম। আর এটা কি, এটা হচ্ছে কি পরমাণুর ভর ত্রুটি, পরমাণুর ভর ত্রুটি, পরমাণুর ভর ত্রুটি, পরমাণুর ভর ত্রুটি। হ্যাঁ, পরমাণুর ভর ত্রুটি, তো পরমাণুর ভর ত্রুটি, তাই দেখো যে একটু পরমাণু দেওয়া থাকে, বলবে কি ভর ত্রুটি বের করো না, আমরা শুধু দিয়ে মান বসালে হয়ে যাবে। হ্যাঁ, আর যে বলছিলাম যে কোন জায়গা থেকে নিউক্লিয়ন বের করা সহজ, যার বন্ধন শক্তি কম, যার হচ্ছে বি এর মান কম, বন্ধন শক্তি যার কম, বা ডেল এম সি স্কয়ার যার কম, সেখান থেকে সহজেই বের করা যাবে। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো পরমাণু ভর ত্রুটি যদি তুমি বরিশাল 22 করবে, তুমি 3টা প্রশ্ন করলে মোটামুটি হয়ে যাচ্ছে। দেখো বরিশাল 22, চট্টগ্রাম 23, ঢাকা 23, এই 3টা হাতে কলমে করবা। এর বাইরে যত প্রশ্ন আসছে ভর ত্রুটি তুমি দেখে রাখো, কারণ যে কোনোটা এই পরীক্ষা হইতে পারে, কিন্তু এগুলাই সবগুলা এই 3টার মধ্যেই সমস্ত প্রশ্ন, তুমি যতগুলাই দেখো না কেন দেখবে একই প্রশ্ন আসলে। হ্যাঁ, তো আসলে 3টা বুঝে গেছো কি পড়তে হবে। এবার হচ্ছে টাইপ 3, সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে আমরা এই চ্যাপ্টার থেকে কিভাবে কি পড়বো খেয়াল করো। হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের টাইপ 3, গতে কি আসছে, এখানে সূত্রগুলো কি আমি একটু মনে করাই দিই। এখানে আমাদের ছিল হচ্ছে ওই সূত্রগুলো, যে n = n0 e⁻⁻λt, ওই সূত্রগুলো দিয়ে অঙ্ক। অর্ধায় টি হাফ সমান কি ছিল আমাদের 0.693/λ, তারপরে ছিল আমাদের কি টাউ ছিল আর কি, টাউ। হ্যাঁ, এরকম টাউ ছিল আর কি। হ্যাঁ, এই যেরকম টাউ, এই টাউ সমান কি ছিল যে 1/λ, তাই না। এই যে সূত্রগুলো এগুলো দিয়ে আমাদের পরীক্ষা, এবং এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সংখ্যক এটা আসে আর কি। গ নম্বরে কি বলে, ক্ষয় ধ্রুবক বের করতে বলে। ক্ষয় ধ্রুবক মানে কি ল্যামডা, গড়ায়ু টাও বের করতে বলতে পারে, অর্ধায়ু বের করতে বলতে পারে, বা এরকম সময় জিজ্ঞেস করে, বিশেষ করে সময় জিজ্ঞেস করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সময় বলবে যে কি এত% ক্ষয় হতে কত সময় লাগবে, বা এত% অবশিষ্ট হইতে কত সময় লাগবে, এরকম প্রশ্নগুলোকে গ নম্বরে বলে সরাসরি। হ্যাঁ, এখানে টাওয়ের প্রশ্নগুলো জিজ্ঞেস করে, টি হাফ দিয়ে দেয়, টি হাফ তো দরকার হবেই পরীক্ষায়, টি হাফ সমান এটা। আর ঘ নম্বরে বেসিক্যালি এরকম জিজ্ঞেস করে যে কোন মৌলটি তেজস্ক্রিয়তা বেশি। তুমি বুঝবা কেমনে কার তেজস্ক্রিয়তা বেশি, বলবে যে 20 দিন পর কত অংশ অবশ্যই থাকবে, এই মৌলটার কতটুকু অংশ অবশ্যই থাকবে। হ্যাঁ, এরকম। তো আমি কয়েকটা প্রশ্ন দেখাই, এগুলোর জন্য তোমাকে বেশ অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। এখন পর্যন্ত কয়টা সিকিউ প্র্যাকটিস করছো, এখান থেকে 3টা, আর প্রথম টাইপের 2টা, মোট 5টা সিকিউ। একটা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ করছো, তোমার তো আরো সিকিউ করা উচিত। এই টাইপের জন্য তুমি আরো 10টা সিকিউ করবা, 5 আর 10 15টা। এই 15টা সিকিউ করলে মোটা হয়ে যাবে, 10টা নাই, তারপরে আমি 10টা হাতেগুলো করতে বলতেছি। যে প্রথম প্রশ্ন, যে এরকম গ্রাফ দিয়ে থাকতে পারে, কুমিল্লাতে এসে আসছে, এরকম গ্রাফ টাফ থাকবে, গ্রাফ টাফ থাকলে ভয় পাওয়ার কিছু নাই, গ্রাফ থেকে তুমি বুঝবা কোনটা কি দেওয়া। যেমন এই পাশে লেখা ডি, টি, তার মানে কি সময় লেখা। হ্যাঁ, কি বলছে, এটা সময় দেওয়া, যে সময় 600 দিন, 1200 দিন। তো 600 দিন পর এখানে কি লেখা, এন মানে অক্ষত, যখন একদম পুরোপুরি অক্ষত তখন সময় 0। দেখো কিছু সময় গেছে, 600 দিন পর কতটুকু অক্ষত আছে খেয়াল করো। এই গ্রাফটা ভিড়ছে কোথায়, এখানে ভিড়ছে না, আর এই গ্রাফটা ভিড়ছে কোথায়, দেখো এই যে এখানে মিলছে, এই যে এই সেট পয়েন্টে। হ্যাঁ, এই সেট পয়েন্টে
এই সেট পয়েন্টটা কার? এই সেট পয়েন্টটা তো হচ্ছে কার? বি মৌলর। তাহলে বি মৌলর 1200 দিন, যখন 1200 দিন গেছে তখন 0.5 n0 অবশিষ্ট আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যখন ওর 600 দিন গেছে, এইটা কোন মৌলের দেখো, কার লগে ভিড়ছে, এটা ভিড়ছে কার লগে? এটা ভিড়ছে এ মৌলের লগে। তাহলে এ মৌলের দেখো, এই যে এ মৌলের সাথে অ্যাটাচ, তাহলে এ মৌলের 0.5 n0 হইতে 600 দিন লাগছে, মানে সময় দেওয়া আর একটা n0 দেওয়া, অবশিষ্ট n এর মান দেওয়া আর কি। হ্যাঁ, n এর মান, এটা কিন্তু এই লেখা আছে n, দেখছো n লেখা আছে n, তাহলে n এর মান 0.5 n0, সময় 600 আর এটা হচ্ছে 1200। ভালো কথা। এখন এরকম গ্রাফ থাকবে। এই যে বলছিলাম গ নম্বরে কি আসে, যে মৌলের গড়েও নির্ণয় করো। গড়ে মানে কি? টাও। শেষ। টাও সমান 1/λ, ল্যামডা থাকলে টি হাফ জানি আমরা। 0.5 n0 মানে কি? যে অর্ধেক ভাঙতে যে সময় লাগে, অর্ধেক ভাঙতে যে সময় লাগে সেটাই টি হাফ, মনে রাখবা এই সময়টাই টি হাফ, অর্ধেক ভাঙতে যে সময় লাগে সেটাই টি হাফ। এইভাবে তোমাকে বুঝে নিতে হবে, তো সেটা আমরা করতে পারবো। ঘ নম্বরে বলছে 60% ক্ষয় হতে যে সময় লাগে, বি এর 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা। তুমি দুইটা কাজ করবা, 60% ক্ষয় হতে কত সময় লাগে এখানকার বের করবা, আর এখানকার 30% ক্ষয় হতে কত সময় লাগে বের করবা, দুইটা টি বের করে দেখবা একই সময় কিনা। শেষ। টি বলছিলাম না, এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট বলছিলাম না, সময়টা অনেক বেশি আসে পরীক্ষায়। তো এই প্রশ্ন করবা, কুমিল্লা 23 করবা, সেম একইভাবে তুমি দেখো এরকম গ্রাফের যেগুলো করতে হবে একসাথে রাখছি। কুমিল্লা 22 করবা, দেখছো কুমিল্লা কিন্তু গ্রাফ দিয়ে দেয়, তো সাবধান। এই যে বলছিলাম যে সময় বের করতে বলে বা কত অংশ অবশিষ্ট থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে কত অংশ অবশিষ্ট থাকবে, কত অংশ বলে তুমি এন বের করবা। শেষ, যে কত অংশ থাকবে এন বের করবা। শেষ। এত সময় যে সময় লাগে এখানে সময় বের করতে হবে, আর এখানে গড় আয়ু বের করতে হবে, দেখতে হবে টি আর টাও এই দুটা কে বেশি কে কম এরকম। তো সিলেট 22টা মাস্ট করবো আমরা, যশোর 23ও করবো, কারণ একই অঙ্ক করলে হবে না করলে হবে, তারপরে প্র্যাকটিসের জন্য করবো যে কত সময় লাগে, এটা জাস্ট রিপিট দিছি, এই অঙ্কটা রিপিট দিছি আর কি, জাস্ট এই অঙ্কটা জাস্ট রিপিট করতে দিছি আর কি। তুমি এখান থেকে প্র্যাকটিসটা ভালো হয়। বলছে এতদিন পর এত অংশ ক্ষয় হয়, যাচাই করতে বসে তুমি দেখবা এত অংশ ক্ষয় হতে কত সময় লাগে, টি বের করবা। আসিস টি এরটাই বেশি আসে, দেখছো টি অনেক বেশি আসতেছে। এরকম তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক যে বলছিলাম না, কার তেজস্ক্রিয়তা বেশি, এই দেখো ল্যামডা বের করবা। তেজস্ক্রিয়তা বেশি বলে কি করবা, এরকম ল্যামডা বের করবা। 3টা মৌল বলছে, 3টা মৌলেরই ল্যামডা বের করবা। যেমন কোনো তোমাদের করা আছে 1 to বেসিক, কিন্তু সবগুলো করাইছে একদম। তাহলে এখানে সিলেট 23 করবা, তারপরে হচ্ছে ঢাকা 22 করতে পারো, সেম একই ঢাকা 22টা করে একবার সাল দেওয়া আছে। হ্যাঁ, সময়টা সরাসরি বলা নাই, 10 বছর 5 বছর, সাল দেওয়া 2010 সাল থেকে 2020 সাল, 10 বছর। এভাবে তোমাকে চিন্তা করে নিতে হবে, এতটুকু চিন্তার জিনিস দিচ্ছে। তো এই অঙ্কটাও করবা মাস্ট। আর শেষ, এই যে তাহলে দেখছো কয়টা কাউন্ট করলে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা, তো আমি 6টা দিলাম, তুমি আরো 4-5টা অ্যাড করে নিবা আর কি, নিজের তো একটু দক্ষতা আছে তোমার, কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না। এই 6টা আর ওদিকে 3টা 9টা, আর প্রথম টাইপে 2টা 11টা। 11টা প্রশ্ন করলে তুমি একটা প্রশ্ন কমন পাবা, কারণ এই 11টা যদি প্রশ্ন তুমি না করতে পারো তাহলে কিছু করার নেই। তো এই টাইপগুলো শিখে ফেলো কিভাবে কি দরকার। এবং যদি কেউ আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে চাও, এটা কিন্তু ইউটিউবে দেখো একটা আমাদের ভিডিও আছে, এক ভিডিওতে কিন্তু সম্পূর্ণ করা আছে। তোমরা সবাই সরাসরি চলে যাবো কোথায়, HSC 24 দেখো, বা HSC 1 শট প্লেলিস্ট দেখবে লেখা আছে, দেখবে যে 1 শট প্লেলিস্ট। হ্যাঁ, দেখবে লেখা আছে HSC 1 শট প্লে লিস্ট। হ্যাঁ, এখন লেখা আছে। তো HSC 1 শট প্লে লিস্টে তুমি ঢুকে জাস্ট তুমি ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাসগুলো করা শুরু করো, দেখবে সবগুলো বাবা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এখান থেকে কি কি আসবে। তো এখানে ডেট করলেই তুমি জাস্ট একটু করলে খুব সুন্দর মতো এখান থেকে তুমি একটা থেকে অবশ্যই কমন পাবা, খুবই সহজভাবে। ওকে, এবং তোমরা সবাই ভিডিওটি একটু শেয়ার করে দাও, যেন যাদের আসলে এই জিনিসটা প্রয়োজন, যে যারা আগে পড়ে নাই, তারা বুঝতে পারতেছে না যে এই চ্যাপ্টারে কী পড়বে, কিভাবে পড়বে, কোন সিকিউ পড়বে অল্প সময়ের মধ্যে, তারা যেন জিনিসটা খুব সহজে বুঝতে পারে। এই জন্য তোমরা চেষ্টা করো যে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের গ্রুপে বা যে কোনো জায়গায় তোমরা ছড়িয়ে দিয়ে দিই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটি। তো এইখান থেকে অবশ্যই চেষ্টা করবা যে একটা সিকিউ যেন তুমি অবশ্যই দিতে পারো, একটা সিকিউ অবশ্যই তুমি দিবা। হ্যাঁ, অবশ্যই আসবেই, কিন্তু তুমি দিবা, এটা বলছি, একটা সিকিউ অবশ্যই দিবা। হ্যাঁ, একটা সিকিউ অবশ্যই এখান থেকে দেওয়ার চেষ্টা করবো, কারণ এখানে অল্প জিনিস পড়ে খুব সহজে অ্যান্সার করা সম্ভব। তো এই চ্যাপ্টারের সমস্ত জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করা দেওয়া হয়েছে। এখানে দেখো চ্যাপ্টারের মধ্যে টাইপ কী কী আছে, বেসিক্যালি টাইপ হচ্ছে 2টা, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে টাইপ বেসিক্যালি লিখে দিচ্ছি 2টা টাইপ, যেটার মধ্যে একটা হচ্ছে ব্যতিচার, এটা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, ব্যতিচার। আর আরেকটা হচ্ছে টাইপ 2, সেটা আমি লিখে হচ্ছে এটা দিয়ে, দেখো টাইপ 2, যে টাইপ 2 কি আমাদের এখানে, টাইপ 2 হচ্ছে যে অপবর্তন সমবর্তন। হ্যাঁ, অপবর্তন সমবর্তন, অপবর্তন সমবর্তন। হ্যাঁ, তো এই টাইপ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে হচ্ছে 4 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এটা 4 স্টার দিয়ে রাখো। আর এটা মোটামুটি হচ্ছে কি অল্প, এটার না আসলে তখন এটা আর কি আসে
দেখা গেছে 10টা বোর্ড যদি প্রশ্ন হয় 10টা বোর্ড থেকে দেখা যাবে যে 7টা বোর্ড এখান থেকে দিছে, 3টা বোর্ড এখান থেকে দিছে আর কি, এরকম। তার মানে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো পড়বা 2 জায়গা, তোমার যে পরীক্ষায় কোনটা আসবে তুমি জানো না, তোমাকে পড়তে হবে 2টাই। হ্যাঁ, তোমাকে কিন্তু এখান থেকে এই 2টাই পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই 2টা টাইপে আশা করি তুমি এখান থেকে পড়ে যাবে আর কি। তো চলো কোন টাইপে কি পড়তে হবে, কিভাবে আসে বলে দিই। ব্যতিচার প্রথম টাইপটা আমি এখানে দেখাইছি, ব্যতিচার প্রথম টাইপটা। এখান থেকে গ নাম্বারে কি ধরনের প্রশ্নগুলো আসে খেয়াল করো। গতে তোমাকে নর্মালি এরকম বলবে যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো, এনতম অন্ধকার ডোরার দূরত্ব বের করো, এক্সএন দিয়ে লিখি আমরা। বলবে ডোরা ব্যবধান বের করো, ডোরা প্রস্থ বের করো, এরকম বলবে। অথবা বলবে তোমাকে এখান থেকে কি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, বা তোমাকে দেওয়া থাকবে জিনিস যে ডোরার ব্যবধান বা ডোরার প্রস্থ, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, এরকম জিনিসগুলো পরীক্ষা আসে। বা কৌণিক দূরত্ব বের করতে বলে tan θ = xn/d, এই জিনিসগুলো গতে সাধারণত এগুলো সরাসরি পরীক্ষা আসে। আর ঘতে এরকম প্রশ্ন সবচেয়ে বেশি আসে, বলবে যে এই যেমন এখানে যে প্রশ্ন আসছে সরাসরি, দেখো ঘয়ের জন্য প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছে, ঘয়ের জন্য প্রশ্নগুলো বিশেষ করে মার্ক করে দিচ্ছে যে এরকম তোমাকে বলবে। হ্যাঁ, তোমাকে বলবে কি যে এই পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার হবে, উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা কারো না কারো বোর্ডে তো আসবেই, এটা দেখতে পাচ্ছ, এটা একটা জলজন্ত প্রশ্ন যেটা পরীক্ষা আসবে। এই প্রশ্ন কারো না কারো বোর্ডে তো আসবেই, তো এটা মাস্ট করে যাও। তোমাকে বলছে কি এখান থেকে এই মাঝখান থেকে এই কেন্দ্রটা, তো বলছে এই পি বিন্দুতে আসলে এখানে কোন ব্যতিচার হবে, কি গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে, কি হবে। তুমি যেটা করবা, আগে এখানকার এক্সএন এর মানটা দেওয়া আছে দেখো 8.3, এক্সএন থেকে তুমি আগে এখান থেকে পথ পার্থক্য বের করবা এক্সএন এর সূত্র ইউজ করে, যেরকম ডেল এক্স ইন্টু ডি বাই এ। হ্যাঁ, ডেল এক্স ইন্টু ডি বাই এ, এই সূত্র ইউজ করে তুমি আগে এখান থেকে ডেল এক্স বের করবা। আর ডেল এক্স বের করার পরে তুমি এখান থেকে দশা পার্থক্য বের করবা, লিখবা হচ্ছে এরকম 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই ডেলেক্সের যে মানটা আসবে সেটা বসাবা, বসায় তুমি দেখবা এই ডেলের মানটা পায়ের মান বসাবা না, খালি দেখবা এখানে পায়ের আগে কত আসছে, জোড় আসছে না বিজোড় আসছে। যদি পায়ের আগে জোড় আসে তাহলে বলবা যে উজ্জ্বল হবে, গঠনমূলক ব্যতিচার হবে পি বিন্দুতে। আর যদি পায়ের মানটা বিজোড় আসে তাহলে বলবা কি ধ্বংসাত্মক ব্যতিচার হবে। দেখবা পায়ের জোড় না বিজোড়, লিখে রাখো এরকম যে পায়ের জোড় হলে, যে পায়ের জোড় হলে কি হবে, উজ্জ্বল গঠনমূলক হয়। পায়ের জোড় হলে গঠনমূলক, পায়ের জোড় হলে গঠনমূলক হবে, শেষ, বা গঠনমূলক হবে। এভাবে এই হচ্ছে প্রশ্ন পরীক্ষায়, এটা মাস্ট আসবেই। এই জন্য বলে দিলাম, স্টার দিয়ে দিলাম অনেকগুলা, যে এটা কিন্তু পরীক্ষায় মাস্ট, এটা কিন্তু পরীক্ষায় মাস্ট 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 আসবেই, ঠিক আছে? ওকে, ফাইন। এটা একটা প্রশ্ন ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বার তো এগুলো আসে ঘুরে ফিরে, এই কণিক দূরত্ব থিটা বিটা এগুলোই ঘুরে ফিরে আসবে। উজ্জ্বল দূরত্ব বা হচ্ছে বিটা, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে বিটা, এই যে এটা বের করতে বলছে, শেষ। তো গ নাম্বার এগুলো দিয়ে আসবে, কিন্তু ঘ নাম্বারে কি আসবে, একটা শিখলা ওই বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক হবে। যখন এই প্রশ্ন বলবে তুমি দশা পার্থক্য বের করবা, দশা পার্থক্য বের করে দেখবো পায়ের জোড় না বিজোড়, সহজ কথা। দশা পার্থক্য কেমনে করার জন্য পথ পার্থক্য লাগবে, পথ পার্থক্য দেওয়া থাকলে ভালো, খালি এক লাইন এইটুকুই হবে, খালি এই স্টেপই করবা। আর যদি এইটা দেওয়া না থাকে তখন তুমি এই স্টেপও করবা, 2টা স্টেপ করবা, তো শেষ। ওকে, তো ভালো কথা। এরপরে আমরা যাই, দেখো পরের প্রশ্ন কি বলছে। এরকম বলতে পারে তোমাকে যে কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তার মানে তখন তোমাকে বের করতে হবে এখান থেকে যে এন এর মানটা বের করতে হবে, ম্যাক্সিমাম কয়টা এন পাওয়া যাবে। হ্যাঁ, তো এখানে সূত্র ইউজ করে এন এর মানটা বের করতে হবে। এই অঙ্কটা দেখে ফেলবো, চট্টগ্রাম বোর্ড 23 থেকে এই অঙ্কটা অবশ্যই জরুরি। আর গ নম্বরে সেটা আসছে, দেখো ডোরা প্রস্থ আসছে। আমাদের ঘ নম্বরের মধ্যে এরকম প্রশ্ন পাশাপাশি যে আরো কমন যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন আমি একটু সিরিয়াল তোমাকে আয়না দিতেছি। এরকম তোমাকে পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ করলে, তো পানির প্রশ্ন আমি উপরে আয়না দিই। এই 2টা প্রশ্ন পরীক্ষায় অনেক বেশি আসবে, যে ওই পি বিন্দুতে কি ডোরা হবে, আর এখানে তোমাকে বলবে কি যে ডোরা প্রস্থের কি চেঞ্জ হবে। পরীক্ষাটা পানিতে করলে কি হবে, এই দেখো জলজন্ত পরীক্ষায় প্রশ্ন, তোমার পরীক্ষায় যা আসবে তা এসে বসে আছে এরকম, যে এই প্রশ্ন এত। আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের কালকে থেকে ভর্তি শুরু হচ্ছে। তোমরা যারা অফারটা নিতে চাও তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় অবশ্যই মেসেজ দাও, 01856305900। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা মেসেজ দিয়ে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে যে অফার চলছে, প্রথম 100 জন কিন্তু অফারটা পাবে। তো এই অফারটা নিয়ে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে। আমরা একদম নতুনভাবে তোমাদের সাথে জার্নিটা শুরু করব, একদম 0 লেভেল থেকে পড়ানো শুরু করব। আর অনেকে আছো যারা গ্যাপ তৈরি হয়েছিল, যে কারণে তোমাদের এইচএসসিতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, তো সেই জিনিসটাকে আমরা কাভার আপ করে ইনশাল্লাহ অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো। যা যা করা প্রয়োজন সেই সব কিছু, তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো, তুমি তুমি দ্রুত করতে পারো না, তুমি করতে গেলে ভুল হয়, মানে তোমার যাবতীয় যে সমস্যাগুলো সেই সব কিছু নিয়ে পার্টিকুলারলি আমরা কাজ করে এই ব্যাচে ইনশাল্লাহ।
ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো। তো তোমাদের যাদের ভরসা আছে যে আমি চেষ্টা করলে ইনশাল্লাহ হয়তো বা পারবো, আমি যদি চেষ্টাটুকু করি, এই সিতে ভালো মতো হয়তো বা পড়িনি, কিন্তু যদি চেষ্টা করি হয়তো বা আমি পারবো, আমি সব কিছুই মোটামুটি গুছাই ফেলতে পারবো, তো তারা অবশ্যই অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করতেই হবে সবাইকে আসলে, কারণ না করে কোনো উপায় নেই। তো যারা অফারটা নিতে চাও অবশ্যই নাম্বার যোগাযোগ করো। সম্পন্ন করলে ডোরাবস্থার পরিবর্তন, এইটা সেই জনপ্রিয় প্রশ্ন, তো সেটা পরীক্ষা অবশ্যই থাকে, সেটাই মাত্র বলতেছিলাম। তো এটা আমরা অবশ্যই খুব ভালো মতো করবো এই চ্যাপ্টার থেকে, এটা তো মাস্ট যে এই চ্যাপ্টারটা থেকে তোমাকে এটা করতেই হবে। এর পরের প্রশ্ন দেখি আমরা যে কোনটা আসে এখান থেকে আমাদের, এখান থেকে পরে যে খেয়াল করে দেখো যে ওই একই রকম প্রশ্ন একটু ভিন্নভাবে চেঞ্জ করে আসতে পারে। গতে সেই জিনিসগুলোই আসে, দশম উজ্জ্বল ডোরা কেন্দ্রের মানে উজ্জ্বলটার দূরত্ব কত বের করা বলছে। দ্বিতীয় ক্ষেত্রে ডোরা অবস্থার পরিবর্তন হবে কিনা, এখন দ্বিতীয় ক্ষেত্রে কোনটা কি করা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখবা এরকম কিছু একটা চেঞ্জ করে দিবে, তোমাকে বলবে যে চির হয়তো বা চাপাই দিছে, বা তোমাকে বলতে পারে যে পর্দার দূরত্ব বৃদ্ধি করে দেওয়া হয়েছে, পর্দার দূরত্ব কমাই দেওয়া হয়েছে, এরকম। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি বলে তাহলে তুমি এখান থেকে বুঝে নিবা যে হ্যাঁ যে চেঞ্জ আসবে। তো এরকম অঙ্ক তোমাকে করতে হবে, যেন রাজশাহী 23 একটু করবা। এছাড়াও দেখো আমাদের এখানে আরো কিছু প্রশ্ন আছে অপবর্তন থেকে, আমি এখান থেকে জাস্ট কমন কয়েকটা অঙ্ক বলছি, তুমি দেখবা এই টাইপের অনেকগুলো প্রশ্ন আরো বেশি আসে। হ্যাঁ, তো এই জিনিসটা অবশ্যই এখান থেকে সবাই সুন্দর মতো করার চেষ্টা করবো। এখান থেকে আমি কয়েকটা জিনিস দিয়ে দিলাম, তো এটা মাস্ট সবাই 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 করবা এখান থেকে। ওকে, এরপরে তুমি যদি খেয়াল করো, এবং এর পাশাপাশি আমি এখানে তোমাদেরকে আরো কিছু প্রশ্ন এইখান থেকে তো মাত্র 2-3টা তোমাকে দিলাম, সবচেয়ে কমনটুকু বললাম, মানে যারা একেবারে কিছু পড়ানোর আগে তারা জাস্ট এতটুকু করবা, কিন্তু এর বেশি যারা পড়তে চাও তারা আমি ডেসক্রিপশন বক্সে তোমরা খেয়াল করবা যে একটা পিডিএফ দেওয়া আছে, ওইখানে ঢুকে ওই ড্রাইভ লিঙ্কে ঢুকে তুমি দেখবা সব সিকিউগুলো পিকচার তোলা আছে বা অ্যান্সার সহ করা আছে, সেখান থেকে তুমি দেখে নিবা। তো ডেসক্রিপশন বক্স অনেকে চেক করতে পারো না, বলো যে ভাইয়া পিডিএফ কোথায়, ভিডিও কোথায়, ডেসক্রিপশন বক্সে ঢুকে দেখবা পিডিএফ আছে, তো এখান থেকে ড্রাইভ লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নেবা, ড্রাইভ থেকে যেভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে। ওকে ফাইন, তো এটা আমাদের গেল, এখানে প্রশ্ন আরও থাকবে। এছাড়াও অপবর্তন থেকে আসতে পারে, আমরা একটু আগে বলছিলাম যে অপবর্তন সহবর্তনে আসতে পারে, তো অপবর্তন থেকে এখানে যে কয়েকটা প্রশ্ন দেখানো হয়েছে এই কয়েকটা করলে মোটামুটি চলবে। এখানে দেখো 3-4টা প্রশ্ন আছে, এই কুমিল্লা 22-এর এই প্রশ্ন আছে, নর্মাল পরীক্ষা জিজ্ঞেস করে যে এরকম তোমাকে বলবে একক চিরের দরুন অপবর্তন, অপবর্তন গ্রেটিং, হ্যাঁ, তো এরকম দিয়ে দিবে। তারপর তোমাকে বলবে যে দশম বিন্দু পাওয়া যাবে কিনা, চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা, অপবর্তন কোণ নির্ণয় করো, এই কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে আসবে। যেমন এখানে সেটা বলছে যে দশম অবম বিন্দুটি পাওয়া যাবে কিনা, সফল হয়েছিল কিনা। তারপরে এখানে বলছে যে রিয়ার উক্তি যথার্থ কিনা, রিয়া একটা কাহিনী করছিল অপবর্তন কোণ নিয়ে, অপবর্তন কোণ কম বেশি হয়েছে সেটা দেখাতে হবে। বরিশাল 22-এর অঙ্কটা করবা, এবং তুমি আরেকটা অঙ্ক করবা, দেখো এই অপবর্তন কোণ নিয়ে আবার দিচ্ছে অপবর্তন একই পাওয়া যাবে কিনা, একটু একটু চেঞ্জ করছে, চেঞ্জ করলে এখন অপবর্তন কোনো চেঞ্জ হবে কিনা, এই ধরনের প্রশ্ন। আর গ নম্বরে তো সেই প্রথম চরমের অপবর্তন কোণ বা দ্বিতীয় চরমের অপবর্তন কোণ, এরকম প্রশ্নগুলো নর্মালি আসে। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন এখানে দেখলেই হয়ে যাবে। এইটা সহ যে চতুর্থ ক্রমে অপবর্তন সম্ভব কিনা, সর্বমোট কয়টা অপবর্তন সম্ভব, কয়টা ডোরা পাওয়া যাবে, বা কয়টা কত ক্রমবর্ধ সর্বোচ্চ দেখা যাবে, এই অঙ্কগুলো এইটা দ্বারা করতে হয় আর কি। ঠিক আছে, তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলতে হয়ে যাবে, পিডিএফ তো থাকবেই। এবার আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমি জাস্ট ছোট করে বলে দিই, এখানে তুমি বেসিক্যালি কি কি পড়বা, এই আপেক্ষিকতার পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আলোক তড়িৎ ক্রিয়াও ইম্পর্টেন্ট। এই দুইটা অংশ থেকে যে কোনো একটা তোমার পরীক্ষা আসবে, যে কোনোটাই আসতে পারে আর কি। হ্যাঁ, তো আপেক্ষিকতা থেকে আসলে কি কি আসবে, নর্মালি গ নম্বরগুলোতে তোমাকে এরকম পরীক্ষায় বলে যে চলমান ভর নির্ণয় করো, তারপরে গতিশীল দৈর্ঘ্য বের করো, বা গতিশীল কাঠামোতে দ্রুতি কত, বা তোমাকে বলবে যে বয়স নির্ণয় করো, তাই না, এই বয়সের অঙ্ক অনেক বেশি আসে। আর এই বস্তুর শক্তি বের করতে পারে, চলমান শক্তি বা মোট শক্তি বের করতে পারে E=mc², ওই সূত্র দিয়ে। ঘতে নানান ধরনের অঙ্ক আসে, কি কি আসে, যমজ ভাইয়ের বর্তমান বয়স, জন্মদিন পালন করা কবে সম্ভব কিনা, এততম জন্মদিন সে মহাকাশে ঘুরতে গেছে, এততম জন্মদিন সে এখানে এসে পালন করতে পারবে কিনা, বা মাঠের ক্ষেত্রফল টাইপের অঙ্ক আসে, বস্তুর ঘনত্ব টাইপের অঙ্ক আসে, কাসিম জীবিত থাকবে কিনা, হ্যাঁ, তারপরে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি একই হবে কিনা, এরকম প্রশ্ন। এছাড়াও জীবাণু বা পিতা পুত্রের বয়সের পার্থক্য, এই জাতীয় জিনিসগুলো অনেক বেশি আসে। তো আমি এগুলো দাগাই দিচ্ছি কোন কোন বোর্ড করতে হবে এগুলোর জন্য, তাহলে এই পার্টটা শেষ হবে। জন্মদিনের জন্য তুমি এই কুমিল্লা 22 এবং এই চট্টগ্রাম 21 এই দুটো অঙ্ক করবা, তাইলেই শেষ। মানে এই বয়স নির্ণয়ের অঙ্ক, কিন্তু জন্মদিনের কাহিনী দিয়ে দিছে না, তুমি বুঝতে পারো, এই জন্য আমি জাস্ট নাম দিছি জন্মদিনের অঙ্ক। তারপর সে খেয়াল করো, এখানে ঘনত্বের অঙ্কগুলো পরীক্ষায় বেশ আসতেছে। ঘনত্বের জন্য তুমি কুমিল্লা 19 এবং ময়মনসিংহ 21 এই দুইটা অঙ্ক করবা, ঘনত্বের জন্য মাস্ট করতে হবে, ঘনত্ব চেঞ্জ হয়ে যায় সেই অঙ্ক। ক্ষেত্রফলের জন্য তুমি রাজশাহী টেস্ট করতে পারো, এবং আরও অনেক অঙ্ক পাবা ক্ষেত্রফলের।
তারপর আমি জাস্ট ওইটাই দিয়ে রাখছি। আপেক্ষিক গতিশক্তি জিজ্ঞেস করে, এই প্রশ্ন অনেক বেশি কমন, এটা কারো না কারো বোর্ডে তো আসবেই। জিজ্ঞেস করবে এরকম যে এত কেজি ভরের বস্তু এত বেগে চলা আরম্ভ করলো, নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি একই হবে কিনা, এই হচ্ছে জিনিস ভাই তোমাকে জিজ্ঞেস করবে। তো এটা আমরা বের করবো, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি হয় কত, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি হয় হচ্ছে এরকম mc স্কোয়ার মাইনাস কি হয় m0c স্কোয়ার, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি। আর নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি তোমরা জানোই সেটা কি হবে যে হাফ m0 ইন্টু ভি স্কোয়ার, এই জিনিসটা শেষ। তাছাড়া আমাদের এখান থেকে এরকম আরও কি আসতে পারে খেয়াল করো, আরও আসতে পারে যে এরকম ভিনগ্রহী প্রাণী, মানে আসলে কাসিমের অঙ্ক, অর্থাৎ এই দুটো অঙ্ক ভালো করে দেখবা। যে বলে একটা ভিনগ্রহী প্রাণীকে আমরা বা একটা প্রাণীকে আমরা ভিন গ্রহে পাঠাইছি, একটা প্রাণীকে আমরা ভিন গ্রহে পাঠাইছি, তাহলে প্রাণীটা ওইখানে ওই গ্রহে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা, অর্থাৎ জীবিত অবস্থায় পৌঁছতে পারবে কিনা, এই অঙ্ক কারো না কারো বোর্ডে আসবেই, এইটাও আসবে। হ্যাঁ, এইটাও আসলে আসবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস, এইগুলো খুব ভালো করে দিকে পড়বো আমরা। আর এক্সট্রা কিছু আর অঙ্ক দিয়ে দিলাম, এই অঙ্কগুলো তুমি দেখে রাখতে পারো, সবার দেখার দরকার নেই, যাদের একদমই চ্যাপ্টার ক্লিয়ার তারা দেখে রাখতে পারো। যদি কারো বোর্ডে অতিরিক্ত কঠিন করে এগুলো থেকে দিতে পারে। কি কি অঙ্ক আছে এখানে হচ্ছে এই বাবা আর পিতা পুত্রের বয়সের পার্থক্যের অঙ্কটা, এখানে বাবা মেয়ে লেখা কি কথা। তারপর হচ্ছে জীবাণুর অঙ্কটা এখানে আছে, হ্যাঁ। তো বা ডাক্তার রোগীর অঙ্কগুলো, তো এগুলো এক্সট্রা যদি পারো করে রাখবা আর কি, কারণ এখান থেকে আসতে পারে, প্রশ্ন কঠিন হয়ে তখন আসে আর কি। হ্যাঁ, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এই জিনিসগুলো তখন দিয়ে দেয়, তখন এই জিনিসগুলো দেয়, ঠিক আছে। তো দেখে রাখাটা সেফ তোমার জন্য। হ্যাঁ, আগে নর্মালগুলো করে তারপরে এগুলো দেখবো, লাস্টে রাখছি এই জন্য এখানে। ওকে, এটা গেলো আমাদের ওই টাইপটা। এবং টাইপ 2 এরপরে হচ্ছে আমাদের কি টাইপ 2, টাইপ 2তে কি আছে আমাদের, টাইপ 2তে আমাদের আছে বিশেষ করে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া থেকে যত অঙ্ক হইতে পারে সব এখানে আছে। এখানকার এই 10টা অঙ্ক করলে শেষ। গয়ের জন্য দেখো 6টা, আর ঘয়ের জন্য এই 4টা। তুমি যদি এইখান থেকে এই কুটুক খালি করে ফেলো শেষ, তোমার এইখান চ্যাপ্টার থেকে আর এইটা থেকে আর কোনো অঙ্ক করতে হবে না, কোনো বোর্ডও করতে হবে না, জাস্ট এতটুকু অঙ্ক করো, মোর দ্যান এনাফ, শেষ। এখানেই সমস্ত বোর্ডের অঙ্কগুলোকে আমরা একসাথে ইনপুট করছি আমরা। তো এখানে করে ফেলতে হবে নর্মালি কি আসে, এরকম চিত্র দিয়ে বলবে কি যে বিপাতের সূচন কম্পাঙ্ক বের করো, বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, বা সর্বোচ্চ গতিশক্তি যে নির্গত হবে বা ইলেকট্রন যে নির্গত হবে সেই ইলেকট্রনের গতিশক্তি বের করো, এরকম জিজ্ঞেস করবে আর কি। এখানে আমাদের সূত্রগুলো এরকম ছিল যে ই ইকুয়াল কি ছিল, W0 যোগ কি ছিল আমাদের, W0 যোগ ই কে। এবার ই এর পরিবর্তে লিখতাম আমরা কি CH বাই ল্যামডা, W0 এর পরিবর্তে কি লিখতাম আমরা যে HF0, ইকের পরিবর্তে হাফ mv স্কয়ার, তাই না। তো এই ধরনের জিনিসগুলো এগুলো ইউজ করে আমরা বের করতাম, সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো আশা করি পারবো। ওয়ান শট ক্লাসে কিন্তু আমরা সবগুলোই শিখিয়ে দিছি, কারো সমস্যা থাকলে ক্লাসগুলো দেখে নাও। ওকে, আর ঘতে কী কী আসে, ঘতে দেখো এরকম বিভবের অনেক অঙ্ক আসা শুরু করছে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর করে বোঝাই দিয়েছিলাম যে এটা পজিটিভ প্রান্ত হইলে কী হবে, যদি এটা পজিটিভ না দিলে নেগেটিভ প্রান্ত হয়, এটা পজিটিভ হয় তখন কি হবে। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কিন্তু পরীক্ষা ইদানিংকালে তো একটু কঠিন প্রশ্ন করা শুরু করতে দিতে পারে। আর এই গ্রাফগুলো, এই যে এই গ্রাফের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, এরকম গ্রাফ আঁকা থাকবে, গ্রাফ এখানে কম্পাঙ্ক, এখানে শক্তি, এগুলো দিয়ে দিবে। এগুলো তো শিখেছি ক্লাসে যে কীভাবে কী করতে হয়। ওকে, এই আমাদের জিনিসটা গেলো, এখান থেকে করবো। এবং কোন কোন বোর্ড করতে পারো সেই বোর্ডের জন্য এই উদাহরণগুলো দেখতে পারো, এটার PDF তো তোমরা পাওয়া যাবা, এবং এই জন্য তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে এই অঙ্কগুলো, এই বোর্ডের নামগুলো এখানে লেখা নাই, তুমি তো এই লেখা দেখে বুঝে ফেলো কোন বোর্ড, তো সেই বোর্ড অনুযায়ী তুমি সেটা করে ফেলো। হ্যাঁ, এই ছিল আমাদের এইখানকার অঙ্কগুলো। এবার আমি বলি এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে স্থির তড়িৎ। এরপরটা কি, স্থির তড়িৎ। হ্যাঁ, স্থির তড়িৎ থেকে বেসিক্যালি আমাদের এখান থেকে কী কী পড়তে হবে। স্থির তড়িৎ থেকে 3টা টাইপ, স্থির তড়িৎ থেকে সিকিউর জন্য তোমাকে 3টা জিনিস করে পড়তে হবে পরীক্ষায়। 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের আসবে। সেই 3টা কী কী, একটা হচ্ছে আমাদের বস্তু ঝুলানো। হ্যাঁ, বস্তু ঝুলে থাকবে কিনা, কুলম্বের সূত্র ইউজ করে করতে হয়, বস্তু ঝুলানোর টাইপ আর কি। হ্যাঁ, বস্তু ঝুলানো। তারপরে হচ্ছে আরেকটা টাইপ আমাদের কি আছে, বস্তু ঝুলানোর পরে আমাদের আরেকটা আছে হচ্ছে যে তড়িৎ প্রাবল্য এবং বিভব। সবচেয়ে বেশি আসে যেখান থেকে, সবচেয়ে বেশি আসে আমাদের এই টাইপটা, সবচেয়ে বেশি আসে এই তড়িৎ প্রাবল্য বিভব। এবং আরেকটা হচ্ছে ধারকত্ব আর কি। হ্যাঁ, তো ধারকত্ব, যাদের গত বছর ধারকত্ব আসছে তাদের এবার তড়িৎ প্রাবল্য আসার চান্সেস বেশি, ঠিক আছে। এরকম তো ধারকত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাও আসলে 3টাই আসলে মিক্স হয়ে প্রশ্ন আসলে আসে, কোনোটাই কারো থেকে কম ইম্পর্টেন্ট না। ওকে, তো আমরা দেখি কী কী প্রশ্ন শিখতে হবে এটার জন্য। তো প্রথম টাইপের জন্য এই কুলম্ব যে বললামই, এই 3টা টাইপ আছে আমাদের। এই প্রথম টাইপের জন্য দেখো এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর জন্য তুমি এই প্রশ্নটি একবার ঢাকা 19-এর প্রশ্ন দেখবা, এবং হচ্ছে তুমি এই ঢাকা 22-এর প্রশ্ন দেখবা। এই 2টা প্রশ্ন সবার আগে দেখবা। এরপরেও তুমি আরও এক্সট্রা জন্য তুমি সিলেট 19টা দেখবা। 4টা বল থাকলে দেখো এখানে 2টা করে বল আছে,
আর এখানে কিন্তু চারটা বল, চার কোণায় চারটা বল আছে, চতুর্ভুজ টাইপের। হ্যাঁ, এরকম জিজ্ঞেস করবে যে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে কিনা, দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে কিনা, ঠিক আছে, এরকমভাবে তোমাকে বলবে। তখন তোমাকে বুঝতে হবে যে আচ্ছা সাম্য অবস্থায় কী করলে থাকবে, কী চেক করবো, এই অঙ্কগুলো অবশ্যই শিখে যাবে, এগুলো তো সবই করাইছি আমি ক্লাসে। ওকে, এরপর দেখো আরেকটা কঠিন প্রশ্ন যদি আসে, এই প্রশ্নটা আসতে পারে আর কি, যে এরকম করে একটা ঝুলন বিন্দু থেকে এরকম করে দুইটা সুতার সাহায্যে দুইটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে, এরকম একটা, এই একটা বস্তু, এই একটা বস্তু, এখানে একটা বস্তু রাখছে, এখানে একটা বস্তু রাখছে, দুইটা সুতার সাহায্যে ঝুলাই দিছে, দুইটা বস্তুকে ঝুলাই দিছে, এই দুইটা বস্তু পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে গেছে। এখন জিজ্ঞেস করছে দুইটার মধ্যে কি পরিমাণে চার্জ আছে। হ্যাঁ, তো এই টাইপটা একটু ইম্পর্টেন্ট, যদি যাদের বোর্ডে প্রশ্ন কঠিন করতেছে তাদের বোর্ডে এই ধরনের প্রশ্ন আসবে, যাদের বোর্ডে প্রশ্ন কঠিন করছে তাদের বোর্ডে এই ধরনের প্রশ্ন আসবে, তো এটা মাস্ট করে যাইতে হবে, এটা কিন্তু শিখাইছিলাম ক্লাসে। ওকে, এটা আমাদের একটা জিনিস। এরপর দেখো আমাদের আরেকটা এক্সট্রা, সেই বস্তু সাম্য অবস্থায় থাকবে কিনা সেইটারই একটা অঙ্কের অ্যান্সার সহ দিয়ে দিছি, কেউ চাইলে অ্যান্সারটা সহ দেখতে পারো। এই অঙ্কটার অ্যান্সার, এই যে এটার অ্যান্সার হচ্ছে কি নেক্সট পেজে আমাদের অ্যান্সারটা দিয়ে দিছি আর কি আমরা, ঠিক আছে। তো এটা এক্সট্রা অঙ্ক, যেহেতু এই অঙ্কটা আমরা দিয়েছি, তো এটা এক্সট্রা আসতে পারে, যাদের কঠিন করবে প্রশ্ন আসতে পারে। কীরকম দেখো, এই যে এরকম বলছে কি একটা ত্রিভুজ, এরকম এই যে ভর কেন্দ্র এই জায়গাটায় তড়িৎ প্রবাহ বের করতে বলছে। ওকে, নর্মালি বলে কোথায়, এখানে বের করতে, এখানে বা এখানে মাঝখানে, যে ত্রিভুজের মাঝখানে, তাহলে কী করবো, সেটার একটা অঙ্ক এখানে আছে। গেল এটা আমাদের টাইপটা, এবং আসবে হচ্ছে টাইপ 2। এর মধ্যে আসবে টাইপ 2, কী আসবে তড়িৎ প্রাবল্য আর বিভব। তড়িৎ প্রাবল্য আর বিভব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কী কী অঙ্ক আমাদের এখান থেকে আসে, বিভিন্ন রকমের অঙ্ক আসে। এই তড়িৎ প্রাবল্য বিভব থেকে আসে হচ্ছে কি, যে সরল রেখার অঙ্ক। হ্যাঁ, একটা সরল রেখার দুইটা বিন্দুতে চার্জ দিয়ে দিবে। হ্যাঁ, একটা সরল রেখার দুইটা বিন্দুতে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে চার্জ দিয়ে দিবে। তারপরে কি আছে আমাদের এখানে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজের এরকম শীর্ষবিন্দু দিয়ে দিবে। হ্যাঁ, শীর্ষবিন্দু দিয়ে বলবে কি এখানে আছে, সুতরাং প্রাবল্য বের করো। সরলরেখা, ত্রিভুজ, তারপরে কি এরকম বর্গ আছে আমাদের। হ্যাঁ, বর্গ, এই বর্গের বিভিন্ন কৌণিক বিন্দুগুলো দিয়ে দিবে, দিয়ে বলবে কি এখানে তুমি প্রাবল্য বের করো। তো সরল, ত্রিভুজ, বর্গ এবং স্পেশালি গোলক দিয়ে দিবে। হ্যাঁ, গোলকের কেন্দ্রে দিবে, বাইরে প্রাবল্য বের করতে বলবে, বা বলবে কি অনেকগুলো গোলক মিলে একটা বড় গোলক বানানো হয়েছে, অথবা বলবে কি একটা গোলককে ভেঙে ছোট ছোট গোলকে পরিণত করা হয়েছে, তাহলে এখন বিভবে কি চেঞ্জ হবে, এরকম জিজ্ঞেস করে পরীক্ষায়। তো আমার কথাগুলো মনে রেখো, এই প্রশ্নগুলো খুঁজে বের করে তোমাকে পড়তে হবে। সরলরেখা থেকে কোন প্রশ্ন দিবে বলে দিই, সরলরেখাতে আসলে তোমাকে বলবে সরলরেখার এই মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। হ্যাঁ, লব্ধি প্রাবল্য কত জিজ্ঞেস করবে, লব্ধি কত। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোথায় লব্ধি শূন্য হবে। হ্যাঁ, জিজ্ঞেস করবে কোথায় লব্ধি শূন্য হবে। এই দুইটা জিনিস, যে কোথায় লব্ধি কত হবে আর কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, এই হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। আর ত্রিভুজের ক্ষেত্রে সরাসরি বলবে কি যে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই জায়গায় লব্ধি প্রাবল্য কত। এখানে লব্ধি বের করতে বলে যে লব্ধির মান কত, এবং হচ্ছে জিজ্ঞেস করে যে লব্ধির দিক কত, ঠিক আছে। আর এখানে সেম সরাসরি লব্ধি জিজ্ঞেস করে, এই চারটা দিয়ে বলবে কি এখানে কেন্দ্রে লব্ধি কত, জিজ্ঞেস করবে লব্ধি কত, এই অঙ্কগুলো জিজ্ঞেস করবে। একটা বললাম আমি যে বড় গোলক বানাইতে পারে, অথবা বড় গোলককে ভেঙে ছোট গোলকে পরিণত করতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে আসে। দেখো আরও কী কী আছে এখানে, সেই প্রশ্নগুলো কী কী প্র্যাকটিস করবো। দেখো গোলকের অঙ্কগুলো, যে গোলকের বিভিন্ন বিন্দুতে বিভব বের করতে বলছে তোমাকে। তারপর বলছে ওই যে বলছিলাম যে অনেকগুলা গোলক মিলে একটা গোলক বানাইছে, বা একটা গোলককে ভেঙে 5টা গোলক বানাইছে, গোলককে ভেঙে, তো এই অঙ্কটা করতে হবে। এটা কিন্তু 23 সালের একটা প্রশ্ন, বরিশাল 23 মনে হয়, চেক করে নিতে পারো বোর্ডের নামটা। এখানে তারপরে কি আছে, আমাদের এখানে সরলরেখার অঙ্কগুলো আছে, যে বলছিলাম যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অথবা এভাবে জিজ্ঞেস করতে পারে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কত। সরলরেখাটা, হ্যাঁ, এটা কিসের, এটা হচ্ছে সরল রেখার। এমনটা কিসের, এটা হচ্ছে সরল রেখার, ঠিক আছে, এটা সরল রেখার। তারপরে সরলরেখাটা আছে, বলবে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সেম প্রশ্ন জাস্ট করে রাখতে পারো, বা কোথায় লব্ধি একই বের করতে বলতে পারে। ত্রিভুজ আর বর্গের অঙ্কগুলো এরকম, যেমন চিটাগং 22 করবা, সরাসরি জিজ্ঞেস করবে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে। দেখো এটা সি বিন্দুতে প্রাবল্যের মান কত, প্রাবল্যের দিক কত, এবার ত্রিভুজের অঙ্কগুলো আসে। ঠিক তেমনি ত্রিভুজের এরকম আরও অঙ্ক আসতে পারে, এরকম বিভব জিজ্ঞেস করতে পারে, অথবা আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই বস্তুটা ঝুলিয়ে রাখা সম্ভব কিনা, মিক্স করে দিতে পারে, যেমন যশোর 23 প্রশ্নটা দিছে। তাছাড়াও বিভব প্রাবল্যের এই অঙ্কগুলো করবো, এরকম তোমাকে বলবে এই বিন্দুতে মোট বিভব কত, এই বিন্দুতে মোট বিভব কত। বিভবগুলো আমরা কীভাবে বের করতাম, V1 V2 এগুলো বের করে যোগ করে দিতাম, জাস্ট যোগ করতাম, শেষ, যোগ বিয়োগ করে দিতাম। এবং এখানে আমাদের কী ছিল, যে ওই প্রাবল্য, এই বিন্দুতে প্রাবল্য একই আসবে কিনা, অর্থাৎ বিভব প্রাবল্যের জন্য এই অঙ্কটা খুবই ভালো। এই অঙ্কটা করতে পারলে বিভব প্রাবল্যের নর্মাল অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। রাজশাহী 19 মাস্ট করবো আমরা। এরপরে বর্গের অঙ্কের জন্য আমরা এই অঙ্কগুলো অবশ্যই করবো। বর্গক্ষেত্রে 4টা বিন্দুতে 4টা চার্জ দেওয়া আছে, জিজ্ঞেস করছে এই বর্গের কেন্দ্রে বা যে কোনো একটা বিন্দুতে
তড়িৎ প্রাবল্য কত হবে। তো এই অঙ্কটা মাস্ট করে যাবো আমরা। এই সবগুলো অঙ্ক কিন্তু আমরা শিখাইছি কীভাবে কী করতে হবে। বিশেষ করে বিভবের মধ্যে এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। বলবে কি যে এই চার্জটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, তোমাকে এরকম জিজ্ঞেস করবে যে এইখানে আমরা এ আর সি বিন্দুকে একটা তার দ্বারা যুক্ত করছি, তাহলে চার্জ এ থেকে সিতে যাবে নাকি সি থেকে এতে আসবে। তখন সেক্ষেত্রে মনে রাখবা চার্জ সবসময় পজিটিভ চার্জ সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়, বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। কিন্তু যদি ইলেকট্রন বলে তাহলে মনে রাখবা সেটা কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। যদি ইলেকট্রন বলে সেক্ষেত্রে উল্টা হবে। যেমন এই প্রশ্নে সেটা বলছিল কুমিল্লাতে এসে বলছে সিআর দিকে যুক্ত করছে, ইলেকট্রন কোন দিকে গতিশীল হবে, তাহলে মনে রাখবা কম বিভব থেকে বেশি বিভবের দিকে, ইলেকট্রন উল্টা হবে আর কি। এখন তোমাকে এই অঙ্কটা করতে হবে। ময়মনসিংহ এসে অঙ্কটা করবা যে কোথায় প্রাবল্য শূন্য হবে, সরলরেখা দিয়ে বলছিলাম না আসতে পারে, ঠিক তেমনি সরলরেখার আর একটা অঙ্ক দেওয়া আছে এখানে রাজশাহীতে এই অঙ্কটা করবা, তাহলে তোমার এখানে প্রাবল্য সবগুলো শেষ হবে, ত্রিভুজ, সরলরেখা, বর্গ, গোলক সব। ধারকের মধ্যে তোমাকে করতে হবে কি কি, ধারকের মধ্যে এই সূত্রগুলো তুমি শিখছো, সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধারকের সঞ্চিত শক্তি বিশেষ করে কি শিখছিলা যে হাফ সি ভি স্কোয়ার বা হচ্ছে হাফ কি ছিল কিউ স্কোয়ার বাই টু সি, অর্থাৎ কিউ স্কোয়ার বাই টু সি এরকম, বা হাফ কিউ ভি। এই সূত্রগুলো বেশি আসে ধারকের সঞ্চিত শক্তি দিয়ে। কি কি আসতে পারে, এরকম একটা সার্কিট দিয়ে বলবে তুল্য ধারকত্ব বের করো, অথবা তোমাকে বলবে এখান থেকে তুমি ধারকের মোট সঞ্চিত শক্তি বের করো, অথবা বলতে পারে 1 নং ধারকের মধ্যে চার্জ কত, অথবা তোমাকে বলতে পারে 2 নং ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, অথবা তোমাকে বলতে পারে 2 নং ধারকের মধ্যে কি পরিমাণে চার্জ মানে শক্তি জমা হবে শুধু 2 নং এর মধ্যে। এগুলো তোমাকে বের করা শিখতে হবে। অঙ্কগুলো করাইছি ওয়ান শট ক্লাসে, না পারলে সেখান থেকে অবশ্যই দেখবা। আর তারপর দেখো এই অঙ্কটা খুবই কমন, যে কথাগুলো বললাম যে এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত, এটার জন্য এই অঙ্কটা করবা। বোর্ডের নামটা লেখা নেই, এই চেহারাটা চিত্রটা দেখে মিলাই নাও যে কোন বোর্ড। 23 সালের বোর্ড হবে, হ্যাঁ এই সবগুলো এই 23 সালেরই বোর্ড আর কি। এটাও 23 সালের বোর্ড, হ্যাঁ 23, এটাও 23 সালের বোর্ডের, ময়মনসিংহ 23 মনে হয়। তো চেক করে না, তড়িৎ দ্বিমেরু থেকে তুমি এই অঙ্কটা শিখে রাখবা আর কি। তড়িৎ দ্বিমেরু যে সূত্রগুলা, তড়িৎ দ্বিমেরু থেকে সূত্রগুলা মাস্ট, যে তড়িৎ ক্ষেত্রের অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য কত, বিভব কত, যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কত, সূত্র 3টা মুখস্থ রাখবা, যেটা যারা ওয়ান শট ক্লাসে করতে বলছি। আর ধারকত্বের অঙ্ক আরও আসছে, কোথায় সঞ্চিত শক্তি বেশি হবে, সমান্তর শক্তি বেশি হয়, বা এরকম ধারকগুলোকে পানিতে ডুবাবে, অর্ধেক পানিতে ডুবাবে, ডুবাই বলবে কি এখন ধারক সঞ্চিত শক্তির কী রূপ পরিবর্তন হবে, ক্লাসে করাইছি এগুলো যে কী চেঞ্জ করতে হয়, কী করতে হয়। ঢাকা 23 অঙ্কটা করে রাখবা, স্পেশালি বিভব এবং হচ্ছে ধারকত্ব মিলিয়ে প্রশ্ন। আর নর্মাল প্রশ্ন ঢাকা 16 দিকের প্রশ্ন, এগুলো খুবই সহজ প্রশ্ন। তুলো ধারকত্ব বের করো, কি করলে সঞ্চিত শক্তি সর্বোচ্চ হবে, এগুলোই ঘুরে ফিরে আর কি এখান থেকে আসে। ও আরেকটা প্রশ্ন এখানে যে এই বৃষ্টির ফোঁটা অনেকগুলোকে মিলে একটা বড় ফোঁটা বানায়, এখন জিজ্ঞেস করে যে ফোঁটার বিভব কত, আগে তো বলছিলেন তো তড়িৎ বিভবের মধ্যে অঙ্কটা কথা বলছিলাম। তো এইভাবে তুমি অঙ্কগুলো করে ফেলবে এখান থেকে, তাহলেই হবে ইনশাল্লাহ। এই অঙ্কগুলো ঘুরে ফিরে করলেই তুমি দেখবা যে এই অঙ্কগুলো করলেই তুমি ওভারঅল সমস্ত অঙ্ক তুমি পাওয়া যাবে। সব টাইপের অঙ্ক আছে, হ্যাঁ এই অঙ্কগুলোকেই মডিফাই করে বিভিন্ন বোর্ড দিবে। তো তোমাকে অবশ্যই এগুলো সুন্দর মতো পারতে হবে, এইটুকু মিনিমাম। এইটুকুর পরে তুমি আরও যত বেশি পড়বা তোমার ভালো, এইটুকু মিনিমাম ধরে সামনে তুমি যতটুকু বেশি পড়তে পারো পড়ে ফেলো, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের 2, 7, 8, 9 এই 4টা চ্যাপ্টার। বাকি থাকলো হচ্ছে 1, 3, 10। 1, 3, 10 নিয়ে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। যদি তোমরা চাও তাহলে সেটা আমরা আপলোড করবো বা ভিডিওটা করবো। আর এমসিকিউ স্পেশালি সাজেশন ক্লাসটা এমসিকিউ যেভাবে গুছাই দিয়েছিলাম গত ক্লাসে, এক ক্লাসে সব চ্যাপ্টার এমসিকিউ, সেটা তোমাদের উপকারে আসছিল কিনা সেটা কমেন্টে জানিও, কারণ উপকারে আসলে আমি সেটা আবারও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এমসিকিউ ভিডিওটা, ঠিক আছে। যেহেতু সময় যতটুকু হাতে আছে কাজে লাগাইও, ভালো করে প্রস্তুতি নাও, যেন প্রথম পত্র খারাপ হলেও দ্বিতীয় পত্র দিয়ে তুমি কামব্যাক করতে পারো। দেখা হচ্ছে।